আমরা আজকে পড়ব ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস দেখো, এতদিন আমরা যা পড়েছি এগুলো নিছক বেসিক পড়াশোনা ছিল। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা আমাদের গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা আসার জন্য। সিকিউতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন আসবেই, এটা অনেকটাই শিওর থাকা যায়। পদার্থের গঠন থেকে একটা সিকিউ আসে এবং এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা আসার সম্ভাবনা 90% ধরতে পারো। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস না পারলে তুমি কেমিস্ট্রির মোটামুটি কেমিস্ট্রি পারবাই না ধরতে গেলে। ঠিক আছে, এখন ইলেকট্রন বিন্যাস আমাদের অনেক কিছুই দেওয়া আছে বইয়ে, বাট আমরা একটু বিস্তারিত জানবো। আমরা বিস্তারিত জানবো বলতে তোমাদের কোয়ান্টাম সংখ্যাটা অফিসিয়ালি তোমাদের বইয়ে আলোচনা নাই, বাট কোয়ান্টাম সংখ্যার জন্য যা যা লাগে অলমোস্ট সব কিছুই আছে। ওকে, তো আমরা একটু বিস্তারিত কোয়ান্টাম সংখ্যার আলোকে বিষয়টা ডিপ থেকে তুলে আনবো। ওকে, দেখো, ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদের আগে কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা মনে করো আমি জুলকারদের বাসায় যাব। তো জুলকারদের বাসায় যাওয়ার জন্য আমার জুলকারদের বাসার ঠিকানাটা দরকার। ঠিকানাটা ফার্স্টে আমার কি দরকার? আমার দরকার জুলকারদের বাসা কোন গ্রামে অবস্থিত। এটা কি ডাবুয়াতে পড়ছে, চিকদারে পড়ছে, নওয়াজিশপুরে পড়ছে? এটাকে বের করতে হবে। ফার্স্টে আমার প্রয়োজন জুলকারদের বাসা কোন গ্রামে অবস্থিত সেটা। এরপরে আমাকে এটাও জানতে হবে জুলকারদের বাসা কোন বাড়িতে অবস্থিত। কোন বাড়ির নামটা আমার কী করতে হবে, জানতে হবে। এরপরে ওই বাড়িতে আবার অনেকগুলো ঘর আছে, তাই না? ওই বাড়িতে অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘরের মধ্যে আমরা তাদের হোল্ডিং নাম্বারটা প্রয়োজন, বা জুলকারদের বাসা কোনটা এটা সবাইকে একটু জানাতে প্রয়োজন, যে চেনা দরকার স্পেসিফিকলি ঘরটা কোথায়। এইসব তথ্য ইউজ করে আমি আলটিমেটলি জুলকারদের বাসা অব্দি পৌঁছাবো। এখানে চিকদার দেন এই বাড়িতে গেলে আমি জুলকারদের ওখানে ঘরের মধ্যে ওটা পাবো। মনে করেন আমি একদম জুলকারকে লোকেট করতে চাচ্ছি। স্বাভাবিকভাবে জুলকার যেহেতু পড়াশোনা করছে, ওকে আমরা পড়ার টেবিলে পাবো বলে আমি আশা করি। তো এই ক্ষেত্রে আমাকে পরবর্তী দুধের পড়ার টেবিল অব্দি যাওয়া লাগবে। ওখানে বেলে দেখবো জুলকার আছে। ঠিক আছে, রাতেরবেলা গেলে হয়তো খাটের মধ্যে পাবো, ওকে, ঘুমিয়ে থাকা অবস্থায়। আচ্ছা, তাহলে দেখো, এই 4টা তথ্য ইউজ করে আমি জুলকারকে বের করে নিয়ে আসছি, জুলকার অবধি পৌঁছে গেছি। আমরা বলেছি এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রস্থলে আলী ভালো মতো করে খেয়াল করো, তোমার জন্য বাবা এটা পুরোপুরি নতুন। আমি যদি ভুল না বলি, তুমি যদি আগে পড়ে না থাকো, এটা তোমার জন্য পুরোপুরি নতুন হবে। সো প্রত্যেকটা শব্দ তোমার ভালো মতো করে বোঝা জরুরি। পরমাণুর নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন প্লাস নিউট্রন থাকবে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকবে। এই যে প্রোটন প্লাস নিউট্রনকে ঘিরে বিভিন্ন কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে। আমি এই যে ইলেকট্রনকে লোকেট করতে চাচ্ছি, এই ইলেকট্রন কোথায় আছে সেটা আমি স্পেসিফিকলি বের করতে চাচ্ছি। এই যে ইলেকট্রনের অবস্থানটা জানার জন্য আমি যখন এখানে জুলকারকে জানার জন্য বিভিন্ন তথ্য ইউজ করেছি, সেমভাবে ইলেকট্রনের অবস্থানটা জানার জন্য আমার বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। যেই তথ্যগুলোকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। কি বলবো? কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টোটাল 4টা। দেখো, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, এরপরে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এরপরে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো, খুবই সহজ বিষয়। পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনগুলোকে খুঁজে বের করার জন্য কিছু তথ্যের প্রয়োজন হয়, ইনফরমেশনের প্রয়োজন হয়, যেগুলোকে আমরা বলছি একসাথে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হলো 4টা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলো যদি বেসিক থেকে বুঝে যাও, এইচএসসিতেও তোমাকে আর কেউ আটকানোর মতো থাকবে না। হ্যাঁ, এগুলো একদমই বেসিক। ইলেকট্রন বিন্যাস বোঝার আগে এগুলো বুঝে গেলে তোমার এখানে আর কিছু বাকি নাই, তোমার ফাউন্ডেশন আর কিছু বাকি থাকবে না কেমিস্ট্রির। আচ্ছা,
তাইলে এখন আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এদের মধ্যে তোমাদের বইয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা এই দুটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাস্টের দুটো সম্পর্কে আমি তোমাকে ধারণা দিব, কারণ ধারণা না দিলে তুমি ইলেকট্রোবিন্যাসের পূর্ণতাটা পাবে না, বোঝার পূর্ণতা আসবে না। তবে এগুলা তোমাকে অনেক ডিপলি না বুঝলেও চলবে। আমরা আপাতত সবচেয়ে বেশি জোর দিব এই দুটাতে, এই দুটো আমি বলে যাব, তবে অতটাও ডিপলি না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম আলোচ্য যে টপিক সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেটা হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা। আমরা বলেছি এটা হলো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভিন্ন বাইরে আমাদের বিভিন্ন ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। নিউক্লিয়াসের এটা যদি নিউক্লিয়াস বলে, এখানে পি প্লাস এন আছে না, প্রোটন প্লাস নিউট্রন। এবং দেখো, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এগুলো তো আমরা বলে আসছি, বোর পরমাণু মডেল তো এটাই আমাদেরকে বলে। উনি যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে ওই কক্ষপথগুলোকে কী নামে উনি আইডেন্টিফাই করে? শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ বা সেল, ওকে, বা স্টেশনারি অরবিট। তো এগুলোকে আমরা বিভিন্ন কক্ষপথ বলবো, এবং এই কক্ষপথগুলোকে আমরা এন নামে ডাকি। এন ইজ ইকুয়াল টু 1 হলে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ, 4 হলে চতুর্থ কক্ষপথ। এভাবে তো ডাকি না? তাছাড়াও ইংরেজি বর্ণমালার প্রথম যে শব্দগুলো আছে কে, এল, এম এন দিয়েও আমরা এগুলোকে দেখে থাকি। কে মানে প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, কে মানে প্রথম, এল মানে দ্বিতীয়, এম মানে তৃতীয়, এন মানে চতুর্থ শক্তি স্তর। এই যে আমরা বিভিন্ন নামে তাদেরকে ডাকতেছি, 1 মানে প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর। এটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাই কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে ইলেকট্রনটা কততম শক্তি স্তর আছে সেটা, ইলেকট্রনটা কততম শক্তি স্তর আছে সেটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমাকে যদি বলা হয় সোডিয়ামের 11টা ইলেকট্রন, তুমি সোডিয়ামের 11টা ইলেকট্রন আঁকো, 2টা, 4টা, প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 4টা, 8টা, দেন 11টা, লাস্ট কক্ষপথে কয়টা হবে? একটা। প্রথম কক্ষপথে 2টা হয়, এরপর কক্ষপথে 8টা হয়। প্রথম কক্ষপথে কেমনে? প্রথম কক্ষপথে কয়টা হয়? 2টা শুধু, ঠিক আছে? প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 8টা, সবসময় সর্বোচ্চ ধারণ ক্ষমতা আর কি। এরপর কক্ষপথে 18টা অবধি হইতে পারে। যাই হোক, তাহলে এই যে দেখো, আমি যদি বলি 11তম ইলেকট্রনের এন এর মান কত? 11তম ইলেকট্রনটা কোথায় আছে? এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11তম ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে? আলী বলো, বসে বলো, কত নাম্বার? এন এর ভ্যালু কত? হ্যাঁ, এই যে এন এর ভ্যালু কত তাহলে? 3। এন এর ভ্যালু হচ্ছে কত? প্রধান কোয়ান্টাম সংখ্যা অনেক কঠিন না, খুবই সহজ। দেখো, যত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা থাকবে সেটাই হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। যত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এতটুকু বুঝলে চলবে। এরপর আসো আমরা আলোচনা করব সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যায় তোমাদের মেইন বিস্তারিত বুঝতে হবে একটু। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন বুঝলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো এল। সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে কি বলবো? এল দ্বারা প্রকাশ করব। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করব? ছোট হাতের এল, মনে রাখবো, ছোট হাতের এল। এবং এই এল এর জন্য যে সূত্র সেটা হচ্ছে, দেখো, এল এর জন্য তোমাদের বই দেয়া নাই, লিখে রাখো। এল এর জন্য যে সূত্র সেটা হচ্ছে 0 সহ n-1। এল এর জন্য আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে 0 সহ n-1, 0 সহ n-1, 0 সহ ধরবা, n থেকে 1 বিয়োগ করবা। দেখো, 0 সহ n-1, আমি যদি বলি n এর মান হচ্ছে লাইক 3, তাহলে এল এর মান কত হবে? দেখো, এল এর মান হচ্ছে 0 সহ n-1, লিখে নাও, তারপর বলতেছি। ওকে,
দেখো আমি যদি n এর মান 3 ধরি মানে ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথে আছে, তাহলে l এর মান কি হবে? l এর মান হবে 0, 1, 2। দেখো শূন্য সহ n-1, এই যে n-1 মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে কত হয়? 2। এই যে 0, 1, 2 অবধি আসছি আমি, বুঝছো? দেখো আমি যদি n এর মান 4 ধরি, l এর মান হবে 0, 1, 2, 3। আমি যদি n এর মান 3 ধরি, ধরলাম তো একবার, l এর মান যদি 2 ধরি, l এর মান হবে 0, 1, কারণ এই যে n-1 মানে 2 মাইনাস 1 মানে কত? 1ই হবে, তাই না? আমি যদি n এর মান 5 ধরি, আমাকে জুলকার বলো l এর মান কি হবে? 0, 1, ভেরি গুড, মানে এক কম, সবসময় মনে রাখবে এক কম, কারণ এখানে আমাদের সূত্র কি? n-1, বুঝতে পারছো এতটুকু? তাহলে l এর মান হচ্ছে তোমার 0 সহ n-1, l এর মান হচ্ছে 0 সহ n-1, n এর মান যত ধরবা l ঠিক তার থেকে এক কম হবে। এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে l এর মান আমাদেরকে কিসের নির্দেশ করে? আমি যদি তাৎপর্য বলি, দেখো n এর মান 1 মানে কি? প্রথম শক্তি স্তর না? n এর মান 2 মানে কি? n এর মান 3 মানে কি? তাহলে আমি যে বললাম n এর মান, এই n এর কাজটা কি এটা জেনে আমার কি খুঁজছে, মানে এটা জানার উপকারিতা ঠিকই। দেখো n এর মানের মাধ্যমে তুমি ধারণা নিতে পারবা বৃত্তটা বা কক্ষপথটা কতটুকু বড়। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, মানে তোমার অটোমেটিক্যালি মনে আসতেছে যে কক্ষপথ সংখ্যা যত বেশি হবে কক্ষপথের আকারটা তত বড় হবে, তাই না? কক্ষপথ 1, n=1 যতটা বড়, n=2 তার চেয়ে আরেকটু বড়, n=3 তার চেয়ে আরেকটু বড়, তাই না? তার মানে n এর মান যত বাড়তেছে আলটিমেটলি তোমার কক্ষপথের আকারটা বাড়তেছে। আলটিমেটলি তোমার কিসের ধারণা দিচ্ছে? কক্ষপথের আকারের ধারণা দিচ্ছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কিসের ধারণা পাই? কক্ষপথের আকারের ধারণা পাই, মনে রাখতে হবে। কক্ষপথের আকারের ধারণা পাই, আকার, কক্ষপথের আকারের ধারণা পাই, ঠিক আছে? মনে থাকবে, কক্ষপথের আকারের ধারণা পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কিসের ধারণা পাচ্ছি? কক্ষপথের আকারের ধারণা পাচ্ছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তাহলে আমরা l=0, 1, 2, 3 এভাবে করে পাচ্ছি, তাই না? আমরা 3টা পাবো সর্বোচ্চ, l=0, 1, 2, 3 এই 4টা পাবো। মনে রাখবা এই 0, 1, 2, 3 এর জন্য এটা হবে s অরবিটাল, এটা হবে p অরবিটাল, এটা হবে d অরবিটাল, এটা হবে f অরবিটাল, ঠিক আছে? এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। 0, 1, 2, 3 spdf, 0, 1, 2, 3 spdf। এই s শব্দটা কোথ থেকে আসছে? s আসছে শার্প নামক একটা শব্দ থেকে, শার্প। p মানে হলো প্রিন্সিপাল, p মানে হলো প্রিন্সিপাল, d মানে হলো ডিফিউজড, d মানে হলো ডিফিউজড, f মানে হলো ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। তাহলে s মানে শার্প, p মানে প্রিন্সিপাল, d মানে ডিফিউজড। আপনারা ফান্ডামেন্টাল মুখস্থ করতে হবে না, জাস্ট আপনি জানার জন্য আমি বলতেছি, এগুলো লাগবে না। তাহলে এটা লাগবে, l এর মান 0, 1, 2, 3 এর জন্য আমি s, p, d, f এভাবে সিকোয়েন্স অনুযায়ী পাবো, এটা মনে রাখতে হবে। আমাকে বলো রাজ 2 এর জন্য কোন অরবিটাল? না, l এর মান, n এর মান 2 এর জন্য তো দ্বিতীয় কক্ষপথ, এটা বুঝছি। l এর মান 2 এর জন্য এখন কি বললাম? এই যে 0, 1, 2, 3 সমান কি কি? 1 এর জন্য না p, 2 এর জন্য এটা কি? 2 এর জন্য কত? d অরবিটাল। এটা কি অরবিটাল তাহলে? d অরবিটাল বোঝাচ্ছে, বুঝছো? বুঝা গেছে? এই যে l এর মান 0 হলে কোন অরবিটাল? l এর মান 1 হলে কোন অরবিটাল? l এর মান 2 হলে কোন অরবিটাল? l এর মান 3 হলে কোন অরবিটাল? f। সহজ বিষয়। কে? আসসালামু আলাইকুম। শাহেদ, হ্যাঁ আসো, বসো, এখানে বসতে পারো। তোমার বোন কই? গতকাল যতটুকু পড়িয়েছি, তুমি আসো না গতকাল, না কেন? গতকাল যতটুকু পড়িয়েছি দেখে নাও। আচ্ছা, l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল, মনে থাকবে? এটা হচ্ছে আমাদের আচ্ছা, এতটুকু গেল।
এই যে SPDF, তাহলে n এর মান প্রধান কণার সংখ্যা কিসের ধারণা দিচ্ছে? কক্ষপথের আকার বা সাইজ কতটুকু বড়, ছোট, বড়, আরো বড়, এভাবে করে আমাদের ধারণা দিচ্ছে। এখন এই L এর মান কিসের ধারণা দেয় এটা একটু জানতে হবে। দেখো L এর মান, আমি যদি বলি S অরবিটালটা কেমন, S অরবিটালটা হচ্ছে তোমার এরকম এই গোলাকার। তোমরা ফুটবল দেখো নাই? ফুটবলের মতো এই যে চাকতি এই নিক্ষেপ করো নাই স্কুলে, ওটা গোলকের মতো। এটা S অরবিটালটা কেমন? গোলক। পি অরবিটালটা কেমন? পি অরবিটালটা হচ্ছে এরকম। যারা জিম করার সময় এরকম করে ইয়ে করো না, এটা কেমন? ডাম্বেল। এটাকে কি বলা হয়? ডাম্বেল। যেটা হচ্ছে ডাম্বেল আকার, এটা কি কীরকম? ডাম্বেল আকার। আর ডি অরবিটালটা কেমন? ডি অরবিটালটা হচ্ছে আমার ডাবল ডাম্বেল আকার। এটাকে দুইটা ডাম্বেল না, এদিকে একটা ডাম্বেল এদিকে একটা ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল আকার। বুঝছো? SPD জানলে হবে। তাহলে এটা কেমন? গোলাকার। পি কেমন? ডাম্বেল আকার। ডি কেমন? ডাবল ডাম্বেল আকার। এই যে SPDF এর মাধ্যমে তুমি মূলত এটার আকৃতি কেমন সেটা জানতে পারছো। এটা কি আকৃতি বা শেপটা জানতে পারছো। তাহলে প্রধান কণার সংখ্যা কি কিসের ধারণা পাই? কক্ষপথের আকার। সহকারী কণার সংখ্যার সাহায্যে কিসের ধারণা পাই? আকৃতি। কিসের আকৃতি? অরবিটাল বা কক্ষপথের আকৃতি। ভালো মতো করে বুঝে নাও। সহকারী কণার সংখ্যার সাহায্যে কিসের ধারণা পাই? অরবিটাল বা কক্ষপথের আকৃতি। প্রধান কণার সংখ্যা যে কিসের ধারণা পাই? কক্ষপথের আকার। আর সহকারী কণার সংখ্যার সাহায্যে কক্ষপথের আকৃতি। এই দুটা বিষয় বুঝতে হবে। আচ্ছা, এতটুকু আশা করি বুঝছো। এখন আমরা ডিরেক্ট এই দুটো তোমাদেরকে জানতেই হবে ইলেকট্রোমিনাসের জন্য। এখন এরপরে আমরা একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা বুঝি। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য সূত্র হচ্ছে, এটা কথায় লিখতে হবে না, জাস্ট আপনি জেনে রাখো। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য সূত্র হচ্ছে তোমার 0 সহ প্লাস মাইনাস এল। মনে করো আমি এল এর মান দিছি তোমার 1, এল এর মান দিছি কত? 1। এল এর মান 1 এর জন্য তুমি এম এর মান আমাকে বের করতে বলছো। ইউর আনসার উইল বি +1 0 -1। এই যে +-1 +1 0 -1। আমি তোমাকে এল এর মান দিছি কত? 2। এম এর মান তোমাকে বের করতে দিছি +2 +1 0 -1 -2। আমি তোমাকে এল এর মান = 3 বলছি, তাহলে এম এর মান হবে কত? +3 +2 +1 0 -1 -2 -3। এভাবে করে আমরা পাবো। এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হলো, দেখো আবার আমি এল এর মান তোমাকে 0 দিছি, তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে আবার 0। খেয়াল করো, এল এর মান যখন 0, এম এর মান কয়টা পাইছো এটা বলবা, যে কয়টা পাইছো, কয়টা। আই রিপিট, কয়টা। এল এর মান এখানে কয়টা? এম এর মান একটা, তাহলে তুমি বলো যে একটা। এম এর মান, এল এর মান 1 এর জন্য এম এর মান কয়টা পাইছো? 3টা। তুমি বলো যে 3টা। এই এল এর মান 2 এর জন্য এম এর মান কয়টা পাইছো? এম এর মান কয়টা পাইছো? এম এর মান 1 2 3 4 5। কয়টা? 5টা। এল এর মান 3 এর জন্য এম এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কয়টা পাইছো? 7টা। এগুলো কি জানো? এগুলো হচ্ছে অরবিটাল। এগুলো কি? এগুলো হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছে। এগুলো কি? অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছে। অরবিটাল সংখ্যা, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপরে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা যে বলতেছি ইলেকট্রনগুলা এখানে বিভিন্ন কক্ষপথে, এরকম কক্ষপথে ঘুরতে থাকে। হ্যাঁ, আমরা অরবিটাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অরবিটাল মানে ইলেকট্রনের যেখানে থাকার সম্ভাবনা 90 থেকে 95%। আমরা এখানে আসলে দেখব এখানে ইলেকট্রনের ম্যাগের ঘনত্ব 90 থেকে 95%। এবং এটা ডাম্বেল আকার ফর্ম করে দিয়ে এটা নাম আমরা পি অরবিটাল দিয়েছি, পরে আসবে এগুলোতে। এই যে এখানে কি থাকবে, আলটিমেটলি এখানে কি থাকবে? ইলেকট্রনগুলো থাকবে। এই ইলেকট্রনগুলো কিন্তু নিজ কক্ষপথে ঘুরবে। ইলেকট্রনগুলো নিজ কক্ষপথে ঘুরবে এবং নিজ কক্ষপথে ঘুরতেছে। এটা কীরকমভাবে ঘুরতেছে? এটা কি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে? এটার উপর ডিপেন্ড করে আমরা আরও একটা কোয়ান্টাম সংখ্যা পাই। এটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এটাকে আমরা বলি +12। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এটাকে আমরা বলি -12। এতটুকু তোমাদের না জানলেও চলবে, বাট একবার শুনে নাও। স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটা, +12 এবং -12। তার মানে আমি তোমাকে যে সিম্পলি বলে দেই, এখানে কয়টা অরবিটাল পাইছি? একটা। এটা মনে রাখলে চলবে, প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন থাকে দুইটা। প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। জাস্ট এতটুকু জানলে চলবে। প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন কয়টা থাকবে? দুইটা। এই যে এখানে একটা অরবিটাল না,
একটা অরবিটালে তার মানে কয়টা ইলেকট্রন? দুইটা। কোন এল এর জন্য আমরা এটা বলো, এল এর জন্য কোন অরবিটাল পাই? এস। তারপর L2 এর জন্য কোন অরবিটাল পাই? L1 কই? এটা তো তোমার L0 এর জন্য s অরবিটাল, এটার জন্য p অরবিটাল। L1 এর জন্য কোন অরবিটাল লিখছে? p অরবিটাল। 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটাল। দেখো এই p এর জন্য আমরা কয়টা অরবিটাল পাচ্ছি? 3টা। d এর জন্য 5টা। আচ্ছা 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 6টা। আমি বলতেছি কি প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? 2টা। প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন? 2টা। এখানে 5টা, কয়টা ইলেকট্রন? 10টা। এখানে কয়টা? 7টা, 7 গুণে 14টা। তাহলে এবার আমরা সামারিতে আসি, যেটা তোমাদের লাগবেই ইলেকট্রন বিন্যাসে। এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? পি এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? ডি এ, এফ এ 14টা। এটা মনে রাখবা, এস এ থাকবে 2টা, পি এ থাকবে 6টা, ডি এ থাকবে 10টা, এফ এ থাকবে 14টা। মনে থাকবে কি না? তাহলে এস এ ইলেকট্রন কয়টা? পি এ, ডি এ, এফ এ। কীভাবে আসছে আমরা বুঝছি? আমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, এস এ 2টা, পি এ 6টা, ডি এ 10টা। কীভাবে আসছে এটা বিস্তারিত বলে নাই, এই আর কি পার্থক্য। তাহলে এতটুকু জানতেই হবে তোমাদের, এতটুকু একটা জানাই লাগবে। এরপরে আমরা পরবর্তী ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি। দেখো আমি রিপিট করি, আমরা পেয়েছি আমের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কোন কক্ষপথে আছে সেটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে আমরা কোন অরবিটাল ধরবো সেটা। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এস অরবিটালের আকার কেমন? গোলাকার। পি অরবিটাল কেমন? ডাম্বেল আকার। ডি অরবিটাল কেমন? ডাবল ডাম্বেল আকার। এভাবে আমরা কক্ষপথের আকৃতি সম্পর্কে ধারণা পাই। এরপরে যখন আমরা সহকারী ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের সংখ্যা পাবো, অরবিটালের সংখ্যাকে 2 দ্বারা গুণ দিলে আমরা কি পাবো? ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে ইলেকট্রন বিন্যাসে ঢুকতে পারি। দেখো তাহলে আমরা বুঝতে পারছি এস এ 2টা, পি এ 6টা, ডি এ 10টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তো আমরা ইলেকট্রন বিন্যাসের জন্য দেখো তুমি ফার্স্ট এটা দিবা 1s। এটা কি 1s অরবিটাল। 1s কীভাবে আসছে দেখো, এন এর মান কত ধরবো? আমি 3 ধরি। হ্যাঁ, এন এর মান 3 ধরলাম। দেখো ভালো মতো খেয়াল করো, এন এর মান 3 ধরলাম। এল এর মান কী কী পাবো আমাকে জুনাইদ বলো। এল এর মান 0 পাবো, এল এর মান 1 পাবো, এল এর মান 2 পাবো। আচ্ছা এটাইতে পাবো না, এতটুকু পাবো। ওকে, এল এর মান 0 এর জন্য এই যে 0, 1, 2 এটা মনে রাখবে সবসময়। এস, পি, ডি, এফ। দেখো এটা কত? 3। আগে এটা দিবা। দেন এল এর মান কত পেয়েছো? 0 এর জন্য কোন অরবিটাল? 3s। এরপর এটা কি? 3। এই 1 এর জন্য কোন অরবিটাল? 3p। এরপর এটা কি? 3টা সব জায়গায় থাকবে। 2 এর জন্য কোন অরবিটাল? এটা হবে 3d। বুঝতে পারছো? সেম যদি আমি n = 4 এর জন্য দেখি, n = 4 এর জন্য দেখো কয়টা মান পাবা? 0, 1, 2, 3। এটা কিসের মান বের করলাম? এল এর মান। এল এর মান 0 এর জন্য কি? 4s। এই যে 4s। এটার জন্য কি? 4p। এটার জন্য কি? 4d। এটার জন্য কি? 4spdf, 4f। 3 এর জন্য f অরবিটাল। বুঝছো? বুঝা গেছে? খুবই সহজ বিষয় বলি। আমরা জাস্ট এন এর মানের জন্য এল এর মান বের করে বিভিন্ন অরবিটাল আঁকলাম। 3s, 3p, 3p, 3d। এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ? 2টা। পি এ 6টা, ডি এ 10টা, এফ এ 14টা। এটাও কীভাবে সামনে বিস্তারিত দেখছি। ঠিক আছে, এখন আমরা তোমাদের বই যে একটা নিয়ম দেওয়া আছে, আমরা ওই নিয়মে চলে যাই। দেখো আমাদের একটা শব্দ বা আমাদের এখানে যে নিয়মটা ফলো করে ডিটারমিনেট করা হয়েছে সেটা হলো আউফ বাউ। আউফ বা হোয়াট ইজ দ্য মিন বাই আউফ বাউ? আউফ বাউ, আউফ বাউ একটা জার্মান শব্দ। এই জার্মান শব্দটা হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ। বিল্ডিং থেকে কোথায় তৈরি হয়? এটা কি উপর থেকে নিচতলা হয়ে আসে নাকি নিচ থেকে উপরের তলা যায়? নিচ থেকে উপরের তলায় তৈরি হয়। উনি বলছে ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাবে, উচ্চ শক্তি স্তরে যাবে। এটাই হচ্ছে আমাদের আহ্বান নীতি। আহ্বান নীতি কি বলে? পরমাণুর বিভিন্ন যে কক্ষপথ আছে, অরবিটাল আছে, অরবিটালগুলা নিম্ন শক্তি স্তর পূর্ণ করে দেন উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে পরমাণুর নিম্ন শক্তি স্তর ফিল আপ করে দেন উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা শক্তির কিভাবে বের করতে এটা জানি, আগে জানবো। তবে আপাতত আমরা
তোমার এই সিকোয়েন্সটা জানবো যে নিম্ন থেকে উৎসের অরবিটাল সিকোয়েন্সটা কত। তোমাদের বই উল্টাও, বইয়ের মধ্যে অরবিটালের ক্রমবর্ধমান শক্তি দেখো, অরবিটালের ক্রমবর্ধমান শক্তির একটা চার্ট দেওয়া আছে এরকম অ্যারো চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে, অ্যারো 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 অ্যারো, হ্যাঁ একটা তীর চিহ্ন। কত পৃষ্ঠা? 49 পৃষ্ঠায় খোলো, অ্যারো চিহ্ন দিয়ে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এখানের মধ্যে 1s 2s দেখতে পাচ্ছ? দেখো এস মানে বলবো শোনো, পি মানে বলবো প্রিয়া, মিলাও, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, মানে ডিপিএস ডিপিএস বলতে পারো, খোলোটা বলতে হবে না, মনে রাখার টেকনিক এটা। ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, মিলাও, শোনো শোনো প্রিয়া শোনো, দুইবার দুইবার বলবা, শোনো শোনো দুইবার, প্রিয়া শোনো দুইবার, এরপরে ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ওকে, এইভাবে আমরা নেমোনিক, এটা হচ্ছে নেমোনিক মনে রাখার একটা টেকনিক। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া দুইবার দুইবার বলবা, শোনো শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, মনে থাকবে? এটা হচ্ছে আমাদের নেমোনিক, শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস গুলো বা ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ওকে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। দেখো তুমি যদি এটা মনে রাখতে পারো, তোমাকে বানাইতে হবে এটা একটু, দেখো কীভাবে বানাবা এটা যদি আমরা একটু দেখি। এটা হচ্ছে লাইক 1s অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে 2s অরবিটাল, 2s এর জন্য আমরা কী পাবো? 2s এর জন্য 2pও পাবো। কীভাবে পাবো তো জানো? একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, 3p এর জন্য আমরা 3d পাবো, 3d এর জন্য তুমি 3f পাবা। 2d কেন সম্ভব না, 3f কেন সম্ভব না? এইচএসসি তো আসে, এসএসসি তো আসে, কেন দেখো তুমি বলতেছো যে 2d পাবো কিনা, দেখো 2d এর মধ্যে n এর মান, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে কিসের মান? l এর মান, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। n এর মান যখন 2, l এর মান কি পাবো? 0,1, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, তাহলে আমি সর্বোচ্চ 2s পাবো, 2p পাবো, 2d কখনো পাবো না। বুঝতে পারছো? এরপর আসো যে 3f সম্ভব কিনা। n এর মান কত? 3, প্রথমে যেটা দেখে এটা হচ্ছে n এর মান, n এর মান কত? 3, l এর মান কত? 0,1,2, এই 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, তার মানে তুমি 3s পাবা, 3p পাবা, 3d পাবা, বাট 3f তো পাবো না, কারণ 3f পাওয়ার জন্য তোমাকে l এর মান 3ও দরকার হতো, যেটা তোমাদের এখানে আমরা 3 এর জন্য পাই না। বুঝে গেছে? এটাই তাহলে দেখো 1s 2s 2p 3s 3p 3d, এরপরে 4s 4p 4d 4f যাইতে পারো, এরপর আসো 5s 5p 5d 5f, এরপর আসো 6s 6p 6d, আপনার কমে যাবে এবার 7s 7p। দেখো কোনা কোনা করে তোমার এরোগুলো দিবা, এটা হচ্ছে এটা, এই যে এরকম 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 এরকম, মিলাও। শুরুতে যেটা আছে এটা 1s, এরপরে একটু বেশি শক্তি হচ্ছে কার? 2s এর, এরপরে কার? 2s 2p তো এখানে, এরপর 2p, এরপরে 2p এর পরে 3s এর পরে এরপর 3p, এরপরে কার? 4s, এরপরে কার? 3d, এরপরে কার? 4p, এরপরে কার? 5s, এভাবে যাইতে থাকবে, এভাবে যাইতে থাকবে। শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এভাবে করে মিলবে। বুঝা গেছে? তোমাদের বই রোটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, শোনো শোনো প্রিয়া শোনো ডিপিএস করলে ডিপিএস করলে এফডিপিএস এফডিপিএস, এটাই বুঝে গেছে কিনা? এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তর প্রবেশ করবে সেটা। এখন ইলেকট্রনের শক্তি আমরা কেমনে বের করি, এটা যদি আমি তোমাকে একটু দেখাই তাহলে তুমি সহজে বুঝতে পারবা। ইলেকট্রনের শক্তি বের করি n+l এর মান দিয়ে, মানে হলো দেখো আমি বলছি এটা হলো মনে করো 2p অরবিটাল, হ্যাঁ এটা কি? এটা হচ্ছে n এর ভ্যালু, 2 হচ্ছে n এর ভ্যালু, এই p হচ্ছে কিসের ভ্যালু? l এর ভ্যালু। 2 দেখো s p d f 0 1 2 3, p এর জন্য l এর ভ্যালু কত? 1, তার মানে n+lটাই হচ্ছে কোনো অরবিটালের শক্তি, n+lটাই হচ্ছে কোনো অরবিটালের শক্তি। এই যে n এর ভ্যালু কত এখানে? 2 + 1 কত হয়? 3, তার মানে 2p অরবিটালের শক্তি কত?
3, 2p অরবিটালের শক্তি কত 3। তোমাকে যদি বলা হয় 2s এর শক্তি বের করো, দেখো 2 + 0 আনসার 2। তোমাকে বলা হচ্ছে 3d এর শক্তি বের করো, 3 + 2 = আনসার 5। এর 2 এর জন্য এই যে SPDF, d এর জন্য 2, ঠিক আছে। এখন আমরা ফাইনালি ইলেকট্রন বিন্যাসে যাই, তোমাদের এখন একটু হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো এখন এটার জন্য ওই তোমার শোনো প্রিয়া ডিপিএস এটা লাগবে। দেখো মনে করো তোমাকে ইলেকট্রন দেওয়া আছে, মনে করো সোডিয়াম 11, ঠিক আছে, সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করতে বলছে। ভালো মতো করে খেয়াল করো, তুমি এটা দেখবা এই সিকোয়েন্স অনুযায়ী আগাবো সবসময়। আপাতত আহ্বানিতে ব্যতিক্রম আছে, এটা নেক্সট ক্লাসে। দেখো সোডিয়াম 11 এর জন্য 1s 2s, এই যে 1s 2s 2p। 1s এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে বলছি, দুইটা ফিল আপ করে দাও। 2s এ দুইটা, 2p তে 6টা, টোটাল কয়টা হয়েছে দেখো 10টা। তোমার ইলেকট্রন আছে কয়টা, তোমার হাতে আর অবশিষ্ট ইলেকট্রন কয়টা, ওই অবশিষ্ট ইলেকট্রনটা বাকি যে অরবিটাল আছে ওটাতে বস করবে। এরপর অরবিটাল হলো 3s, এই 3s 1 ফিল আপ করে যাবে, লাস্টে গিয়ে যতটা থাকে অতটা অবশিষ্ট বসে যাবে। বুঝতে পারছো? এরপর আসো ম্যাগনেসিয়াম 12, 1s 2, 2s 2, 2p 6, অবশিষ্ট দুইটা 3s 2। বুঝে গেছে? ক্যালসিয়াম 20 করি, দেখো 20টা ইলেকট্রন দেওয়া আছে। তোমাকে অরবিটালগুলো দেখে লিখতে পারো, তোমাদের জন্য এখন ছোটো তো, মানে তোমরা আগে অরবিটালগুলো দেখে লিখে ফেলবা। 1s 2s 2p 3s 3p। এরপরে আসো 3d, এরপরে 4s, যতগুলো ইলেকট্রন যায় দেখো। 1s এ কয়টা ইলেকট্রন যাবে, দুইটা, 2s এও দুইটা, 2p তে 6টা, 3s এও দুইটা, 3p তে 6টা, কয়টা হয়েছে দেখো 10টা 18টা, বাকি আছে কয়টা, দুইটা। খেয়াল করবা এখানে, সরি এটা 3d লিখে ফেলছি, 3d হবে পরে 4s। এই যে শোনো প্রিয়া, 4s 2, 20টা হয়ে গেছে। বুঝছো? এবার করে আমরা ইলেকট্রন বিন্যাস করি। বুঝে গেছে সবাই বুঝছো? জাস্ট দেখে ইলেকট্রনগুলো বসাবা। এরপর আমি একটা যদি অক্সিজেনের করি, দেখো অক্সিজেন 8, 1s 2s 2p, এই সিকোয়েন্স অনুযায়ী বসাবা। 3s দেখো এসে কয়টা ইলেকট্রন, এসেও পিএ, বাট ইলেকট্রন 4টা চলে গেছে, বাকি আছে কয়টা, এখানে বাকি কয়টা বসবে 4টা, কারণ আমাদের আছে তো হাতে ইলেকট্রন 4টা, তাই আমি 4টা এখানে বসাই দেবো, এটা আর হবে না। বুঝছো? আমি নাইট্রোজেন 7 লিখি, 1s2 2s2 2p, দেখো 4টা চলে গেছে, বাকি 3টা, 7টা টোটাল। বুঝে গেছে? আমি নিয়ন 10 লিখি, 1s2 2s2 2p, দেখো 4টা চলে গেছে, 2p 6, শেষ, ফিল আপ, শেষ। বুঝছো? আগামীকাল 1 থেকে 30 ইলেকট্রন বিন্যাস করে নিয়ে আসবা। 1 থেকে 30 না 24 পর্যন্ত আটকে যাবে, 23 পর্যন্ত করবা। 24 থেকে একটা ব্যতিক্রম আছে, 24 এবং 29 ব্যতিক্রম। আগামীকাল তোমাদের কাজ হলো 1 থেকে 23 ইলেকট্রন বিন্যাস করে নিয়ে আসা। লিখো। আমি আবার বলি, দেখো শোনো প্রিয়া, এটা মনে রাখতে হবে। আগে ইলেকট্রন তুমি এই সিকোয়েন্স অনুযায়ী বসাই ফেলবা, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো ফিল আপ করে যাবা। এস ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টা, পি ইলেকট্রন থাকতে পারবে 6টা, ডি এ থাকবে 10টা, এফ এ থাকবে 14টা। বাসা একটু ভালো মতো করে প্র্যাকটিস করবা, তাইলে তোমরা নিজেরাই বুঝবা ভালো মতো। ওকে।